আমাদের পড়াশোনার জন্য স্কুল বা কাজের জন্য অফিস আদালতে অনেক ধরনের বিল্ডিং দেখা যায়। এসব গুরুত্বপূর্ণ বিল্ডিং এ চোর বা ডাকাত এড়াতে নিরাপত্তার জন্য গার্ড, সিসিটিভি ক্যামেরা বা বিশেষ কুকুর রাখা হয়। তোমার কাছে তোমার কম্পিউটার বা ল্যাপটপ কিংবা মোবাইল একই রকম গুরুত্বপূর্ণ একটি জিনিস, কিন্তু এ সকল ডিভাইসের উপর ভাইরাসের অনাকাঙ্ক্ষিত আক্রমণ তোমার পার্সোনাল ডাটার ক্ষতি করতে পারে কিংবা সম্পূর্ণ কম্পিউটারটি নষ্ট করে দিতে পারে। তা নিয়ে তুমি কখনো ভেবেছো কি? বিভিন্ন অ্যান্টিভাইরাস ও অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার তোমার কম্পিউটারের জন্য নিরাপত্তা প্রহরীর মতোই কাজ করবে। এবং শুধু যে এসব সফটওয়্যার ব্যবহার করলেই হবে তা নয়, বরং এর সাথে নিয়মিতভাবে তোমাকেও কম্পিউটার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু কাজ করতে হবে। কেবলমাত্র কম্পিউটারের নিরাপত্তার জন্য এত কাজ শুনতে অনেক ঝামেলার মনে হলেও বিষয়টি কিন্তু মোটেও তা নয়। আজকে আমরা কম্পিউটারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মজার একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। এই পর্বে আমরা কম্পিউটারের নিরাপত্তায় বিভিন্ন সফটওয়্যারের ভূমিকা সম্পর্কে জানব। কম্পিউটার চালানোর জন্য সবার কম্পিউটারেই একটি অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়। আমরা প্রায় সবাই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, কেউ কেউ আবার ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করি। যে কোনো অপারেটিং সিস্টেমই প্রতিনিয়ত তাদের আপডেট দিয়ে থাকে। তোমার কম্পিউটারের নিরাপত্তার জন্য নিয়মিত এসব আপডেট ইনস্টল করতে হবে। তোমার কম্পিউটার ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকলে অটোমেটিকভাবেই আপডেট হয়ে যাবে। খেয়াল করে দেখবে তোমার ক্লাস টিচার প্রতিদিন ক্লাসের শুরুতে তোমাদের রোল কল করতে রেজিস্ট্রি খাতা ব্যবহার করেন। কিছুদিন ব্যবহার করার পর খাতায় আর জায়গা না থাকলে টিচার নতুন পাতায় তোমাদের রোল কল করেন। এমনি ভাবে তোমার প্রায় সকল কাজের জন্য কম্পিউটার কিছু না কিছু টেম্পোরারি বা সাময়িক ফাইল তৈরি করে। 2 থেকে 3 সপ্তাহ পর পরই এসব রেজিস্ট্রি ফাইল ক্লিন করতে হবে, না হলে মেমোরি এসব অপ্রয়োজনীয় ফাইল থাকার কারণে কম্পিউটার স্লো হয়ে যাবে। তুমি চাইলে উইন্ডোজ রান ব্যবহার করে এসব ক্লিন করতে পারো, কিংবা বিভিন্ন সফটওয়্যারের সাহায্যেও এসব করা যায়। আমরা প্রায় নানা কারণে ইন্টারনেট ব্রাউজ করি। ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে আমাদের কম্পিউটারের মেমোরি রেজিস্ট্রি এর মতোই অপ্রয়োজনীয় অনেক ক্যাশ ও কুকিজ ফাইল জমা হয়। কম্পিউটার তার একই কাজ আবার ভবিষ্যতে করতে অনেক সময় সাময়িক ফাইল সেভ করে রাখে। এসব ফাইলকে ক্যাশ ফাইল বলে। কোনো ওয়েবসাইটে কখনো ভিজিট করলে ওয়েবসাইটটি সাধারণত তোমার জন্য আলাদা করে কিছু তথ্য সংগ্রহ করে, যেগুলো তোমার হার্ড ডিস্কে সংরক্ষণ করা থাকে। এদেরকে কুকিজ বলা হয়। এগুলো নিয়মিত পরিষ্কার ডিলিট করতে হবে, তাহলে হার্ড ডিস্কের জায়গা খালি হবে। এতে করে কম্পিউটারের কাজের গতি বেড়ে যাবে। এছাড়াও ব্রাউজ করতে গিয়ে অনেক ফাইল ডাউনলোডের প্রয়োজন হয়। এসব প্রয়োজনীয় ফাইলের সাথে ডাউনলোডের সময় অনেক ম্যালওয়্যার বা ভাইরাস ডাউনলোড হয়ে যেতে পারে। ম্যালওয়্যার ও ভাইরাস হলো এমন কিছু প্রোগ্রাম যেগুলো কম্পিউটারের প্রয়োজনীয় ফাইল ডিলিট করে কিংবা নষ্ট করে কম্পিউটারের কাজের গতি কমিয়ে দেয়। অনেক সময়ই ম্যালওয়্যার এবং ভাইরাস তোমার হোমওয়ার্ক কিংবা পছন্দের গেম বা গানের ফাইল হার্ড ডিস্ক থেকে ডিলিট করে দিতে পারে। এসব থেকে কম্পিউটার নিরাপদে রাখতে হলে কম্পিউটারের অ্যান্টিভাইরাস ও অ্যান্টি ম্যালওয়্যার ইনস্টল করতে হবে। ক্যাসপারস্কি, এভাইরা, এভিজি কিংবা ম্যালওয়্যার বাইট জনপ্রিয় কিছু অ্যান্টিভাইরাস। এসব সফটওয়্যার ব্যবহার করতে না চাইলে তুমি উইন্ডোজের সাথে থাকা উইন্ডোজ ডিফেন্ডার এবং ফায়ারওয়ালও ব্যবহার করতে পারো। অ্যান্টিভাইরাস কিংবা অ্যান্টি ম্যালওয়্যার তোমার কম্পিউটারে কোনো ভাইরাস পাওয়া মাত্রই নোটিফিকেশনের মাধ্যমে তোমাকে জানিয়ে দিবে। এরপর তোমাকে ভাইরাসকে ডিলিট করতে হবে। তবে তুমি যে অ্যান্টিভাইরাসই ব্যবহার করো না কেন, নিয়মিত তাকে আপডেট করতে হবে। আপডেটেড না এমন অ্যান্টিভাইরাস অনেক ভাইরাসকেই ধরতে পারে না। টেবিল অগোছালো থাকলে তোমার বই খুঁজে পেতে অনেক সময় লাগে, ফলে তোমার কাজের গতিও কমে যায়। কিন্তু যদি টেবিলে বই ঠিক মতো সাজানো থাকে, তবে প্রয়োজনের সময় খুব সহজেই বই খুঁজে পাওয়া যাবে। তেমনি কম্পিউটারের হার্ড ডিস্কের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে ডিস্ক ক্লিন আপ ও ফাইল সাজাতে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট ব্যবহার করতে হয়। এই সফটওয়্যারগুলি অপারেটিং সিস্টেমের সাথেই থাকে, আলাদা করে ইনস্টল করতে হয় না। তাহলে আজকের পর্বে তুমি কম্পিউটারের নিরাপত্তা ব্যবস্থায় বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার দেখলে। আগামী পর্বে তুমি সফটওয়্যারের ইনস্টলেশন ও আনইনস্টলেশন প্রক্রিয়া সম্পর্কে জানবে। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অধ্যায় 2 কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা নিয়ে আলোচনা করব। গত পর্বে তুমি কম্পিউটারে যে কোনো সফটওয়্যার ইনস্টল, আনইনস্টল ও ডিলিট করা দেখেছো। আজকের পর্বে কম্পিউটার ভাইরাস এবং পাসওয়ার্ড নিয়ে আলোচনা করা হবে।
করোনা ভাইরাসের কারণে আমাদের বাস্তবিক জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তেমনি করে আমাদের কম্পিউটারেরও অনেক ভাইরাসের সমস্যার সম্মুখীন হতে হয়। কম্পিউটারের ভাইরাস হলো এমন কিছু প্রোগ্রাম যেগুলো কম্পিউটারের প্রয়োজনীয় তথ্য ও উপাত্তকে ডিলিট করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করতে করতে এক পর্যায়ে সম্পূর্ণ কম্পিউটার বা আইসিটি যন্ত্রকেই নষ্ট করে দেয়। ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনের অধ্যাপক ফ্রেড কোহেন 1980 সালে কম্পিউটার ভাইরাসের আবিষ্কার করেন। ট্রোজান ভাইরাস, স্টোন, ভিয়েনা, সিআইএচ হলো পরিচিত বেশ কয়েকটি ভাইরাস। তোমার বন্ধুর কম্পিউটার থেকে তুমি পেন ড্রাইভে, মেমোরি কার্ডে কিংবা সিডির মাধ্যমে অনেক ফাইল নিয়ে আসো। এগুলোর মাধ্যমে কম্পিউটারে ভাইরাস ছড়াতে পারে। এমনকি ইন্টারনেটে সুরক্ষিত নয় এমন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ফাইলের মাধ্যমেও ভাইরাস ছড়াতে পারে। ভেবে দেখো তো, তুমি কিভাবে বুঝবে যে তোমার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে? ভাইরাসে আক্রান্ত হলে কম্পিউটারে যে কোনো প্রোগ্রাম ওপেন করতে অনেক সময় লাগবে। ভাইরাস কম্পিউটারের অনেক মেমোরি দখল করে ফেলে, তাই কম্পিউটার ধীর গতির হয়ে যায়। অনেক সময়ই কম্পিউটার ব্যবহার করা অবস্থায় কাজের সাথে সম্পর্ক নেই এমন মেসেজ স্ক্রিনে দেখানো হতে থাকে। কম্পিউটারের হার্ড ডিস্কে ভাইরাস থাকলে নতুন কোনো প্রোগ্রাম ইনস্টল করতে তুলনামূলক অনেক সময় লাগে। প্রতিটি ফাইল ভাইরাসে আক্রান্ত হয়ে যাওয়ায় নতুন যে কোনো ফাইল আগের থেকে হার্ড ডিস্কে বেশি জায়গা দখল করে। ভিডিওটি পজ করে তুমি বাকি লক্ষণগুলি একবার নোট করে নাও। ভাইরাস যদি তোমার কম্পিউটারে দ্রুত ছড়িয়ে পড়ে তাহলে নানা ধরনের ক্ষতি হতে পারে। ভাইরাস তোমার সম্পূর্ণ কম্পিউটারের কাজ করার গতি কমিয়ে দিবে। ভাইরাস সেভ করে রাখা গুরুত্বপূর্ণ ফাইল তোমার কম্পিউটার থেকে ডিলিট করে দিতে পারবে। ভাইরাস তোমার হার্ড ডিস্কে থাকা কোনো ফাইলের তথ্য পরিবর্তন করে ফেলতে পারে। ভাইরাসের ফলে কম্পিউটারে কাজ করার মাঝে অযথা বিভিন্ন নোটিফিকেশন আসতে পারে। এসব ভাইরাস থেকে কম্পিউটারকে সেফ রাখার জন্য বিভিন্ন অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হয়। শুধু অ্যান্টিভাইরাস ব্যবহার করলেই হবে না, বরং আরো বেশ কিছু সতর্কতা মেনে চলতে হবে। অন্য কম্পিউটারে ব্যবহার করা সিডি, মেমোরি কার্ড, পেন ড্রাইভ ইত্যাদি নিজের কম্পিউটারে ব্যবহারের আগে অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নিতে হবে। অন্য কোনো কম্পিউটার থেকে নিয়ে আসা সফটওয়্যার নিজের কম্পিউটারে ইনস্টল করার আগে প্রোগ্রামটিকে ভালো করে স্ক্যান করতে হবে। শুধু যে অন্য কোনো কম্পিউটারের সফটওয়্যার থেকে ভাইরাস ছড়াতে পারে তা নয়, বরং ইন্টারনেট থেকে ডাউনলোড করা ফাইল ইনস্টল করার আগেও সেটি স্ক্যান করে নিতে হবে। তোমার ব্যবহার করা অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট করতে হবে। সফটওয়্যার ইনস্টল করার পাশাপাশি গেম ইনস্টল করার মাধ্যমেও ভাইরাস ছড়াতে পারে, তাই যে কোনো গেম ইনস্টলের আগে তা ভালোমতো স্ক্যান করে নিতে হবে। এত সতর্কতার পরেও কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হতেই পারে, তাই আগে থেকে গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ কিংবা পেন ড্রাইভে প্রয়োজনীয় ফাইলের ব্যাকআপ রাখতে হবে। আমরা বাসার নিরাপত্তার জন্য তালা ব্যবহার করি, যার প্রতিটির জন্য নির্দিষ্ট চাবি থাকে। তেমনি কম্পিউটারে তোমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। ডুপ্লিকেট চাবি দিয়ে যে কেউ যেমন তালা খুলে ফেলতে পারে, তেমনি তোমার পাসওয়ার্ড জেনে ফেললে তোমার ব্যক্তিগত তথ্য জেনে ফেলতে পারবে। তোমার পাসওয়ার্ড দুর্বল থাকলে সহজেই তোমার কম্পিউটারে ভাইরাসের আক্রমণ হতে পারে। দুর্বল পাসওয়ার্ড থাকলে হ্যাকাররা সহজেই তোমার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে। এতে করে ব্যক্তিগত তথ্য কিংবা ব্যাংকের টাকা যে কেউ হাতিয়ে নিতে পারে। এমনকি হ্যাকাররা তোমার কম্পিউটারে রাখা গুরুত্বপূর্ণ তথ্য বা ফাইল নষ্ট করে দিতে পারে। পাসওয়ার্ড নির্ধারণে খেয়াল রাখতে হবে যেন তোমার পাসওয়ার্ড কখনোই খুব কমন কোনো পাসওয়ার্ডের সাথে মিলে না যায়, যেমন 1234 বা ABCDE। পাসওয়ার্ডে নিজের নাম বা জন্মসালের মতো ব্যক্তিগত তথ্য ব্যবহার করা উচিত নয়। এতে করে পরিচিত কেউ পাসওয়ার্ড আন্দাজ করে ফেলতে পারে। পাসওয়ার্ডে একই সাথে ছোট ও বড় হাতের অক্ষর ব্যবহার করা ভালো। তোমার পাসওয়ার্ডে যত বেশি অক্ষর, সংখ্যা বা বিশেষ প্রতীক চিহ্ন থাকবে, তোমার পাসওয়ার্ড ততই উত্তম। পাসওয়ার্ড মনে রাখার জন্য কোনো ডায়েরি বা খাতায় লিখে রাখা যাবে না।
ডায়েরি বা খাতা থেকে যে কেউ তোমার পাসওয়ার্ড দেখে ফেলতে পারে। পাসওয়ার্ড মনে রাখার জন্য তোমার পছন্দের কোনো উক্তি কিংবা গানের লাইন পাসওয়ার্ড হিসেবে দিতে পারো। তবে এত কিছুর পরেও নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। বিশেষজ্ঞদের মতে প্রতি 3 মাসে অন্তত একবার পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। কখনোই একই পাসওয়ার্ড একাধিক ব্যক্তিগত অ্যাকাউন্টে ব্যবহার করা উচিত নয়। তাহলে একটি অ্যাকাউন্ট হ্যাক হলেও বাকি সকল অ্যাকাউন্ট নিরাপদ থাকবে। ভিডিওটি পজ করে তাহলে তুমি সব পয়েন্টগুলো একত্রে নোট করে নাও। আজকে তুমি কম্পিউটার ভাইরাস ও এর থেকে কম্পিউটার সুরক্ষিত রাখার উপায় এবং পাসওয়ার্ড সম্পর্কে জানলে। আগামী পর্বে হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি কম্পিউটার ভাইরাস এবং পাসওয়ার্ড সম্পর্কে জেনেছো। আজকের পর্বে ওয়েবে নিরাপদ থাকার উপায় ও বিভিন্ন আসক্তি সম্পর্কে আলোচনা করা হবে। প্রথমেই চলো ওয়েবে নিরাপদ থাকার জন্য আমাদের কি কি সতর্কতা মেনে চলতে হবে সে সম্পর্কে জেনে আসি। ইন্টারনেটের মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন একটি জগতের সাথে যুক্ত হওয়া যায়। আমরা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করি। এসব ওয়েবসাইট নিরাপদ কিনা সে সম্পর্কে সচেতন থাকতে হবে। আবার ইন্টারনেটের অনেক সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হয়। এসব অ্যাকাউন্ট খুলতে নিয়মিত ব্যবহার করা হয় এমন মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। এছাড়াও নতুন অ্যাকাউন্টের জন্য স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যা সম্পর্কে তোমরা আগের লেসনেই জেনে এসেছো। শুধু স্ট্রং পাসওয়ার্ড দিয়েই নিরাপদে থাকা সম্ভব না। এজন্য তোমাকে প্রতি 3 মাসে একবার করে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। যে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টের বাড়তি নিরাপত্তার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন ব্যবস্থা চালু করতে হবে। তোমার জিমেইল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করতে চাইলে প্রথমেই তোমাকে প্রোফাইলে যেতে হবে। এরপর সিকিউরিটি অপশনে যেতে হবে। সেখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর তোমার ফোন নাম্বার দিয়ে সেভ করলেই তোমার জিমেইল অ্যাকাউন্টের 2 স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে যাবে। প্রায় একইভাবে তুমি ফেসবুক কিংবা ইয়াহু অ্যাকাউন্টের 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে পারো। 2 স্টেপ ভেরিফিকেশন সিস্টেমে কেউ তোমার পাসওয়ার্ড জেনে গেলেও তোমার ফোনে আসা কোড ছাড়া তোমার অ্যাকাউন্টে লগইন করতে পারবে না। কোনো পাবলিক কম্পিউটারে যেমন সাইবার ক্যাফে বা স্কুলের ল্যাবের কোনো কম্পিউটারে লগইন করলে অবশ্যই সেখান থেকে লগ আউট করবে। ইন্টারনেটের জগতে সামাজিক মাধ্যম এখন আলাদা প্রাধান্য বিস্তার করেছে। এসব সামাজিক মাধ্যম ব্যবহারেও আমাদের আলাদা সতর্কতা পালন করতে হবে। ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে কাউকে বন্ধু বানানোর আগে সে তোমার বাস্তব জীবনেও বন্ধু হতে পারে কিনা তা নিয়ে ভেবে দেখবে। সামাজিক মাধ্যমে কারো বন্ধু হওয়ার আগে তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখবে তোমার পরিচিত কেউ কিনা। খুবই ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে না দেওয়াই ভালো। কোনো সামাজিক মাধ্যম বা ইমেল ব্যবহার করার পর প্রতিবার লগ আউট করতে হবে। কোনো সামাজিক মাধ্যমে অপরিচিত কারো থেকে কোনো লিংক আসলে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে ক্লিক করবে না। স্কুলের ল্যাব কিংবা সাইবার ক্যাফের মতো পাবলিক বা ওপেন প্লেসে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করাই ভালো। করলেও ব্যবহার শেষে লগ আউট করতে হবে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক কাজের হলেও অতিরিক্ত ব্যবহারে অনেকের আসক্তি তৈরি হয়ে যাচ্ছে। এর অন্যতম উদাহরণ হলো গেমে আসক্তি। কম্পিউটার দিয়ে অনেক সৃজনশীল কাজ করা গেলেও অনেকেই সাধারণের চেয়ে অতিরিক্ত সময় গেমের পিছনে ব্যয় করছে। এমনকি আজকাল ফোনে পাবজি কিংবা ফ্রি ফায়ারের প্রতিও ছেলে মেয়েদের আসক্তি দেখা যায়। সাধারণ বিনোদনের জন্য গেম খেলা হলেও অতিরিক্ত পরিমাণে গেম খেললে প্রচুর সময় ও অর্থ ব্যয় হয়। এমনকি গেমে আসক্তির ফলে মানুষের মন মেজাজ খিটমিটে হয়ে যায়। শুধু গেম নয়, অতিরিক্ত কম্পিউটার ব্যবহারের ফলেও মানুষের সমস্যা হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে সপ্তাহে 6 দিন টানা 10 ঘন্টার বেশি কম্পিউটার ব্যবহার করলে মস্তিষ্কের গঠনে পরিবর্তন হয়। শুধু যে গেম খেললে আসক্তি হচ্ছে তা নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিও অনেকে আসক্ত হয়ে যাচ্ছে। একসময় নিয়মিত সবার সাথে দেখা হতো, কথা বলা হতো, কিন্তু সামাজিক নেটওয়ার্কের ফলে সবাই এখন ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ করছে।
ফলে কমে যাচ্ছে নিজেদের মাঝে বাস্তব জীবনের পারস্পরিক যোগাযোগ। মনোবিজ্ঞানীদের মতে নিজেকে নিয়ে মুগ্ধ থাকার প্রবণতাকে নার্সিসিজম বলে। এ ধরনের মানুষেরা প্রচুর নিজেকে নিয়ে ভাবতে থাকে। সোশ্যাল মিডিয়া এই আকাঙ্ক্ষাকেই জাগ্রত করে। টিকটক বা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হওয়ার তীব্র প্রতিযোগিতা দেখা যায়। এর ফলে অনেকেই তাদের সংস্কৃতি ভুলে কুরুচিপূর্ণ সংস্কৃতি ফলো করছে। এসব মানুষ জনপ্রিয় হয়ে যাওয়াতে অনেকেই তাদের আদর্শ হিসেবে গ্রহণ করছে। ফলে বিপথে যাচ্ছে অনেক তরুণ তরুণী। যে কোনো রোগে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার থেকে মুক্ত থাকাই ভালো। এমনি ভাবে ইন্টারনেট আসক্তি থেকে মুক্ত হওয়ার চাইতে আসক্তিতে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। আমরা ইন্টারনেট আসক্তি থেকে নিজেদের মুক্ত রাখতে চাইলে দিনের শুরুতেই সারাদিনের করণীয় একটি তালিকা তৈরি করতে পারি। এতে করে তোমার মাঝে প্রয়োজনীয় কাজ নির্ধারিত সময়ে শেষ করার আগ্রহ থাকবে এবং অযথা ইন্টারনেট বা গেম খেলা হবে না। শুধু গেম খেলার বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার জন্য ইন্টারনেট ব্যবহার না করে ক্রিয়েটিভ কাজে ইন্টারনেটে সময় ব্যয় করতে হবে। বিনোদনের জন্য ইন্টারনেট ছাড়া কিছু করতে হবে, যেমন মাঠে খেলাধুলা বা শরীর চর্চা করা যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগের প্রয়োজন নেই এমন মানুষের সংখ্যা কমিয়ে আনতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি বেশি থাকলে পরীক্ষা কিংবা গুরুত্বপূর্ণ সময়ের আগে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে হবে। আজ তুমি ওয়েবে নিরাপদ থাকার কিছু উপায় এবং ইন্টারনেটে আসক্তি ও এর থেকে মুক্ত থাকার উপায় সম্পর্কে জানলে। আগামী পর্বে তুমি পাইরেসি ও কপিরাইট আইন সম্পর্কে জানবে। সেই পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি ওয়েবে নিরাপদ থাকার উপায় ও বিভিন্ন আসক্তি সম্পর্কে জেনেছো। আজকের পর্বে আমরা পাইরেসি, কপিরাইট আইন এবং তথ্য অধিকার ও নিরাপত্তা নিয়ে আলোচনা করব। চলো প্রথমেই পাইরেসির ধারণা দিয়ে আজকের লেসন শুরু করি। পাইরেসি শব্দটি পাইরেট শব্দ থেকে এসেছে, যার অর্থ জলদস্যু। পাইরেসি বলতে অবৈধভাবে ডাকাতি করাকে বোঝানো হচ্ছে। আগের কালে সমুদ্র পথে পাইরেট বা জলদস্যুরা জোর করে অবৈধভাবে ব্যবসায়ীদের জাহাজ থেকে মূল্যবান সম্পদ নিয়ে যেত। তেমনি করে অবৈধভাবে মূল্যবান সফটওয়্যার, গেম, গান বা মুভি ডাউনলোড করাকে ডিজিটাল পাইরেসি বলা হয়। তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে মেমোরি কার্ডে বা পেন ড্রাইভে যে গেম, গান কিংবা মুভি নাও, এটি হচ্ছে এক প্রকার পাইরেসি। এমনকি আমরা ইন্টারনেট থেকে প্রায় মুভি বা সফটওয়্যার ডাউনলোড করি, যা ডিজিটাল পাইরেসি। সফটওয়্যার কোম্পানির লাইসেন্স ছাড়া সফটওয়্যার ব্যবহার করাও পাইরেসি। যে কোনো মুভি, সফটওয়্যার বা গেম বানাতে প্রচুর মেধা ও সময় দিতে হয়। কম্পিউটারের ডিজিটাল জগতে এসব কপি করে পাইরেসি করা খুবই সহজ। পাইরেসি করলে মেধাবী শিল্পীরা তাদের শ্রম ও সৃজনশীলতার মূল্য পায় না। শিল্পীদের এসব পাইরেসি থেকে রক্ষা করার জন্য বিশ্বজুড়ে কপিরাইট আইন প্রয়োগ করা হচ্ছে। কপিরাইট আইনের আওতায় সংশ্লিষ্ট উদ্যোক্তা, নির্মাতা বা প্রোগ্রামার তাদের কম্পিউটার সফটওয়্যারের মেধাস্বত্ব সংরক্ষণ করতে পারেন। কপিরাইট আইন অনুযায়ী স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া কোনো সফটওয়্যার বা কপিরাইট আছে এমন পণ্য ব্যবহার কিংবা বিতরণ করা আইনত দণ্ডনীয়। বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স নামে একটি সংস্থা তৈরি করেছেন। বিএসএ এর মতে প্রতি 10 জনের 7 জন পাইরেসি মুক্ত এবং বাকি 3 জন কোনো না কোনো ভাবে সফটওয়্যার পাইরেসি করে থাকে। বাংলাদেশেও পাইরেসি নিষিদ্ধ, তবে এরপরেও আইনের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রচুর পাইরেসি বিদ্যমান। কপিরাইট আইন যে কোনো সৃজনশীল কাজ যে তৈরি করেছে তাকে মালিকানা দিয়ে থাকে। ফলে কাজটির বাজার মূল্য থাকলে যে তৈরি করেছে সেই মূল্যটি পাবে। শ্রম ও মেধার প্রকৃত মূল্য পাওয়া যায় বলে শিল্পীরা এই ধরনের সৃজনশীল কাজ চালিয়ে যাওয়ার উৎসাহ পান। বর্তমান বিশ্বে তথ্যই চালিকা শক্তি। সঠিক তথ্য দিয়ে যেমন করে জীবন বাঁচানো সম্ভব, তেমনি ভুল মানুষের হাতে তথ্য গেলে তা অনেকের জন্যই ক্ষতিকর হতে পারে। আমাদের সংবিধানে
চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা এবং তথ্য প্রাপ্তির অধিকার নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করা হয়। এদেশের নাগরিকদের তথ্য অধিকার নিশ্চিত করতে 2009 সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন 2009 নামে একটি আইন চালু করা হয়েছে। এই আইনের আওতায় যে কোনো নাগরিক নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট তথ্য জানতে চাওয়ার জন্য আবেদন করতে পারবেন ও কর্তৃপক্ষ তা দিতে বাধ্য থাকবেন। এই আইন প্রচলনের ফলে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা সম্ভব হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা আনা সম্ভব হয়েছে। এমনকি এসব সংস্থার যে কোনো কাজে জবাবদিহিতার প্রয়োগ করা যাচ্ছে। এসব মিলে গুরুত্বপূর্ণ এসব জায়গায় দুর্নীতি হ্রাস করা সম্ভব হয়েছে, যার ফলে সুশাসন নিশ্চিত করা পসিবল হয়েছে। তবে এই আইনের ফলে রাষ্ট্রের নিরাপত্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অনেক জনগণের পাশাপাশি দুষ্কৃতিকারীরাও জেনে ফেলতে পারে। যেমন তথ্য অধিকার আইনের প্রয়োগে যে কেউ চাইলে কোনো পাবলিক পরীক্ষার আগেই প্রশ্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট চাইতে পারে, কিন্তু এতে করে পরীক্ষার সঠিক প্রয়োগ সম্ভব নয়। আবার হয়তো কোনো প্রতিষ্ঠানের কিছু তথ্য প্রকাশ হয়ে গেলে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হতে পারে। এসব কিছু চিন্তা করে তথ্য অধিকার আইনের 7ম ধারায় 20টি বিষয়কে এই আইনের বাইরে রাখা হয়েছে। তুমি ভিডিওটি পজ করে এটি নোট করে নিতে পারো। আজকের পর্বে তুমি পাইরেসি, কপিরাইট আইন ও তথ্য অধিকার আইন সম্পর্কে জানলে। আগামী পর্বে তুমি কম্পিউটারের বেশ কিছু সাধারণ গত পর্বে তুমি পাইরেসি, কপিরাইট আইন এবং তথ্য অধিকার ও নিরাপত্তা সম্পর্কে জেনেছ। আজকের পর্বে তুমি ট্রাবল শুটিং ও বেশ কিছু সমস্যার সমাধানের উপায় সম্পর্কে জানবে। ট্রাবল শুটিং এর ধারণা দিয়ে চলো আজকের লেসন শুরু করা যাক। মনে করো তুমি কোনো জন্মদিনে বেলুন দিয়ে খেলছো। হঠাৎ করে দেখলে তোমার বেলুন থেকে বাতাস বের হয়ে যাচ্ছে, তাই বেলুনটি ছোট হয়ে যাচ্ছে। এজন্য হয়তো তুমি বেলুনটি হাতে নিয়ে ছিদ্রটি খুঁজে বের করতে চাইবে। তুমি কি জানো তুমি যে কাজটি করলে সেটি কিন্তু এক ধরনের ট্রাবল শুটিং। কোনো সমস্যা কোন জায়গা থেকে শুরু হচ্ছে তা খুঁজে বের করার প্রক্রিয়াকেই ট্রাবল শুটিং বলা হয়। আমাদের ব্যবহার করা যে কোনো জিনিসের মতোই আইসিটির যে কোনো যন্ত্রই নষ্ট হয়ে যেতে পারে। এসব যন্ত্রের সাথে বিভিন্ন ম্যানুয়াল থাকে যেখানে কমন কিছু সমস্যার সমাধান দেখানো হয়। এছাড়াও ব্যবহারকারী হিসেবে আমাদের সবার সাধারণ কিছু সমস্যার সমাধান জানা থাকতে হয়। তাহলে চলো কম্পিউটার ও আইসিটি সম্পর্কিত বিভিন্ন যন্ত্রের সাধারণ সমস্যা ও সমাধান দেখে আসা যাক। কোনো কম্পিউটার সিস্টেম একেবারেই চালু না হলে প্রথমেই পাওয়ার কেবল ঠিকমতো লাগানো আছে কিনা তা চেক করতে হবে। পাওয়ার কেবল ঠিকমতো লাগানো থাকলে মেইন বোর্ডে ঠিকমতো পাওয়ার যাচ্ছে কি সেদিকেও খেয়াল রাখতে হবে। মেইন বোর্ডে ঠিকভাবে পাওয়ার না গেলে কম্পিউটারের সিপিইউ এর পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে। এতেও সমস্যা সম্পূর্ণভাবে সমাধান করা না গেলে সিস্টেমটি যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। তাহলে সিস্টেম চালু না হওয়ার সমাধানগুলি তুমি স্ক্রিন থেকে আরেকবার দেখে নাও। ডিসপ্লে ঠিকমতো চালু না হলে প্রথমেই সাবধানে মেইন সিস্টেম থেকে পাওয়ার কেবলটি খুলে ফেলতে হবে। এরপর সিপিইউ খুলে মাদারবোর্ডে থাকা র্যাম স্লট থেকে সকল র্যাম খুলে ফেলতে হবে। এরপর ইরেজার দিয়ে কানেক্টরগুলোকে ঘষে পরিষ্কার করতে হবে। কোনো ব্রাশ বা কাপড় দিয়ে সতর্কতার সাথে র্যাম স্লটগুলো পরিষ্কার করতে হবে। র্যাম ছাড়াই কম্পিউটারটি চালু করে দেখতে হবে কোনো ওয়ার্নিং সাউন্ড হয় কিনা। ওয়ার্নিং সাউন্ড থাকলে কম্পিউটারটি বন্ধ করে র্যাম ইনস্টল করে আবার চালু করতে হবে। এই ওয়ার্নিং সাউন্ড থাকলে বুঝতে হবে র্যামটি ত্রুটিপূর্ণ। পুনরায় চালু করার পরেও ডিসপ্লে না আসলে নতুন র্যাম ইনস্টল করতে হবে। নতুন র্যাম ইনস্টল করার পরেও স্থায়ী সমাধান না করতে পারলে সিস্টেমটি কোনো সার্ভিস সেন্টারে নিয়ে দেখাতে হবে।
তাহলে ভিডিওটি পজ করে সিস্টেম চালু হওয়ার পরে মনিটরে আউটপুট না আসার সকল সমাধানগুলো তুমি দেখে নাও। প্রথমেই প্রয়োজনীয় স্ক্রু ড্রাইভার ব্যবহার করে সিপিইউ এর কেসিংটি খুলে দেখতে হবে। মাদারবোর্ড থেকে খুব সাবধানে প্রসেসর না খুলে প্রসেসরের উপরের ফ্যানটি খুলে দেখতে হবে। হিট সিঙ্কে প্রচুর ধুলো জমে থাকতে পারে যা সিপিইউকে সাধারণ তাপমাত্রায় ফিরে আসতে বাধা দিচ্ছে। হিট সিঙ্ক ও ফ্যান সাবধানে পরিষ্কার করে আবার ফ্যান ইনস্টল করে কম্পিউটারটি চালু করতে হবে। এতেও ঠিকমতো সমস্যাটির সমাধান না হলে কম্পিউটারটি কোনো সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে। তাহলে সিস্টেম গরম হয়ে অস্বাভাবিকভাবে বন্ধ হওয়ার সমাধানগুলি তুমি স্ক্রিন থেকে আরেকবার দেখে নাও। প্রথমেই স্ক্রু ড্রাইভার ব্যবহার করে সাবধানতার সাথে সিপিইউ এর কেসিংটি খুলে দেখতে হবে। মাদারবোর্ডে লিকযুক্ত বা ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর উপর থেকে খুলে আসছে কিনা তা খেয়াল করতে হবে। লুজ ক্যাপাসিটরটি ভালো করে লাগিয়ে নিলেই সমস্যাটির সমাধান পাওয়ার কথা। তবে কোনো আইসি বা মাদারবোর্ডের অন্য কোনো উপাদান যদি অতিরিক্ত গরম হয়ে যায় তবে সিস্টেমটিকে অভিজ্ঞ কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই ভালো। তাহলে কোনো রূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটার কয়েক মিনিট পর পর শাটডাউন হয়ে যাওয়ার সমাধানগুলি তুমি ভিডিওটি পজ করে আরেকবার দেখে নাও। প্রথমেই অ্যান্টিভাইরাসের লেটেস্ট আপডেট আছে কিনা তা দেখতে হবে, না থাকলে সর্বশেষ আপডেট ইনস্টল করতে হবে। আপডেটেড অ্যান্টিভাইরাস দিয়ে সম্পূর্ণ কম্পিউটারে স্ক্যান করে চেক করে দেখতে হবে কম্পিউটারে কোনো ভাইরাস আছে কিনা। ভাইরাস থাকলে তা কোয়ারেন্টাইন বা ক্লিন করতে হবে। এরপরেও কম্পিউটার হ্যাং করলে কম্পিউটারে সংরক্ষিত তোমার সকল ধরনের গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ করতে হবে। এরপর যে ড্রাইভে উইন্ডোজ আছে তা ফরম্যাট করে নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হবে। উইন্ডোজ ইনস্টল করতে প্রয়োজনে সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কারো সহায়তা নিতে হবে। তাহলে উইন্ডোজ রান করার সময় আটকে বা হ্যাং হয়ে যাওয়ার সমাধানগুলি তুমি স্ক্রিন থেকে আরেকবার দেখে নাও। কম্পিউটারে ডিসপ্লে আসার পরেও বারবার হ্যাং করতে থাকলে প্রথমেই কম্পিউটারটি অফ করে সাবধানে কেসিং খুলতে হবে। সম্পূর্ণ পাওয়ার অফ করে সাবধানে কম্পিউটারের হার্ড ডিস্ক, সিডি রম কিংবা ডিভিডি এর সাথে সংযুক্ত ডাটা কেবল এবং পাওয়ার কেবলসগুলো খুলে ফেলতে হবে। এরপর সবগুলো কেবল পরিষ্কার করে সাবধানে আগের জায়গায় সকল কম্পোনেন্ট ঠিকমতো লাগিয়ে কম্পিউটার চালু করতে হবে। আগের পদ্ধতি অনুসরণ করেও সমস্যা থাকলে র্যাম, প্রসেসর, পাওয়ার সাপ্লাই কানেকশন এমন সব অংশের সংযোগ লুজ আছে কিনা তা চেক করতে হবে। এরপর সব কেবল লাগিয়ে আবার কম্পিউটার চালু করতে হবে। এবারও সমস্যার সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব না হলে অন্য একটি ভালো কম্পিউটার থেকে র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগিয়ে দেখতে হবে কম্পিউটার ঠিকমতো অন হয় কিনা। ভালোভাবে কম্পিউটার এবারও চালু না হলে বুঝতে হবে এখানে মাদারবোর্ডের সমস্যা রয়েছে। এই ক্ষেত্রে মাদারবোর্ডটি পরিবর্তন করে নতুন একটি মাদারবোর্ড ব্যবহার করতে হবে। তাহলে পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটার হ্যাং হয়ে যাওয়ার সমাধানগুলি তুমি ভিডিওটি পজ করে আবার দেখে নাও। তাহলে আজকের পর্বে তুমি ট্রাবল শুটিং ও বেশ কিছু কমন আইসিটি যন্ত্র বিষয়ক সমস্যার সমাধান দেখলে। আগামী পর্বে তুমি এ ধরনের আরো কিছু ট্রাবল শুটিং এর সমস্যা ও সমাধান সম্পর্কে জানবে। সেই পর্যন্ত ভালো থেকো। গত পর্বে তুমি ট্রাবল শুটিং ও বেশ কিছু সমস্যার সমাধান সম্পর্কে জেনেছো। আজকের পর্বে তুমি আইসিটি যন্ত্র রিলেটেড আরো বেশ কিছু সমস্যা ও তার সমাধান সম্পর্কে জানবে। ল্যাপটপ বা কম্পিউটারের ফ্যান ঘোরা বন্ধ হয়ে গেলে সাধারণত কম্পিউটারে ঘন ঘন হ্যাং করা বা রিস্টার্ট নেওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
এমন সমস্যা দেখা দিলে প্রথমেই সাবধানে মেইন সিস্টেম থেকে পাওয়ার কেবলটি খুলে ফেলতে হবে। এরপর কম্পিউটারের কুলিং ফ্যান চেক করে দেখতে হবে ঠিক আছে কিনা। অনেক সময় ফ্যান অতিরিক্ত ময়লা হয়ে গেলে ফ্যান ঘোরা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ফ্যানটি ভালো করে পরিষ্কার করতে হবে। এতেও সমস্যা সমাধান না হলে নতুন ফ্যান লাগাতে হবে। এছাড়াও কম্পিউটার চলাকালীন তোমার সিপিইউর পিছনে কেসিং এর ফ্যানটি ঘুরে কিনা তাও চেক করতে হবে। তাহলে ভিডিওটি পজ করে কম্পিউটার ঘন ঘন হ্যাং করা কিংবা রিস্টার্ট হবার সমাধানগুলি তুমি একসাথে একবার দেখে নাও। তবে অনেক সময় ভাইরাসের কারণেও এই সমস্যা হতে পারে। এই জন্য আপগ্রেডেড অ্যান্টিভাইরাস দিয়ে কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভের প্রতিটি ড্রাইভ ক্লিন করে নিতে হবে। ভাইরাস পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করার পরে এমন সমস্যা হতে থাকলে সফটওয়্যারটি আনইনস্টল করে ফেলতে হবে। এবার তাহলে কম্পিউটার ঘন ঘন হ্যাং করা কিংবা রিস্টার্ট হবার বিকল্প সমাধানগুলি তুমি খাতায় নোট করে নাও। কোনো কম্পিউটার আর্থিং করা না থাকলে বা অনেক সময় কোনো তার লুজ থাকলে সাধারণত কম্পিউটার টাচ করলে হাতে শক লাগে। এমন হলে দ্রুত একজন ইলেকট্রিশিয়ানকে দিয়ে কম্পিউটারটিকে আর্থিং করাতে হবে। বেশি পরিমাণে তার লুজ হয়ে গেলে পরিবর্তন করে নতুন তার সংযোগ করে নিতে হবে। মাদারবোর্ডের ব্যাটারিটি নষ্ট হলে অনেক সময় কম্পিউটারের তারিখ এবং সময় উল্টোপাল্টা হয়ে যায়। এই ক্ষেত্রে পুরাতন ব্যাটারিটি ফেলে নতুন আরেকটি ব্যাটারি লাগিয়ে নিলেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। প্রথমেই খুব সাবধানে সিস্টেমটির পাওয়ার কেবল খুলে ফেলতে হবে। এরপর সাবধানে কেসিং খুলে মাদারবোর্ড এবং হার্ড ডিস্ক ড্রাইভের সাথে সংযুক্ত ডেটা কেবল এবং পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে হার্ড ডিস্ক সংযুক্ত পাওয়ার কেবলটির সংযোগ স্থল ভালো করে চেক করতে হবে। হার্ড ডিস্কের পিছনের জাম্পার সেটিং ডায়াগ্রাম অনুযায়ী জাম্পার সেটিং ঠিক করতে হবে। এবার বুট ডিস্ক ফেলিয়ার কিংবা হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজ দেখানোর সমাধানগুলি তুমি একসাথে একবার দেখে নাও। এতেও কাজ না হলে কম্পিউটার চালু হওয়ার সময় বায়োসে প্রবেশ করতে হবে। বায়োস অটোমেটিকলি বা ম্যানুয়ালি হার্ড ডিস্ক ডিটেক্ট করতে পারে কিনা তা চেক করতে হবে। এরপর হার্ড ডিস্কটি তোমার কম্পিউটার থেকে খুলে আরেকটি ভালো কম্পিউটারে লাগিয়ে দেখতে হবে ঠিক আছে কিনা। নতুন কম্পিউটারেও হার্ড ডিস্ক কাজ না করলে অন্য একটি হার্ড ডিস্ক কিনে কম্পিউটারের সাথে লাগিয়ে প্রয়োজনীয় প্রোগ্রাম ইনস্টল করতে হবে। এক্ষেত্রে প্রয়োজন হলে অভিজ্ঞ কারো সহায়তা নিতে হবে। তাহলে ভিডিওটি পজ করে বুট ডিস্ক ফেলিয়ার কিংবা হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজ দেখানোর বিকল্প সমাধানগুলি তুমি খাতায় নোট করে নাও। সাধারণত কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করলে কিংবা একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে কাজ করতে গেলে এই ধরনের মেসেজ প্রদর্শিত হয়। কম্পিউটারে অতিরিক্ত র্যাম ব্যবহার করলে এই সমস্যার সমাধান পাওয়া যাবে। প্রথমে এই কম্পিউটারটি বন্ধ করে কিবোর্ডটি পোর্টের সাথে ঠিকভাবে যুক্ত করা আছে কিনা সেই বিষয়টি চেক করতে হবে। সংযোগ লুজ থাকলে বা বিচ্ছিন্ন থাকলে ভালোভাবে পোর্টে সংযোগ দিয়ে পুনরায় কম্পিউটার চালু করে দেখতে হবে। প্রয়োজন হলে কম্পিউটারটি অ্যান্টিভাইরাস দিয়ে ক্লিন করতে হবে। এরপরও যদি কিবোর্ড কাজ না করে তাহলে নতুন কিবোর্ড লাগিয়ে নিতে হবে। এবার কিবোর্ড কাজ না করার সমাধানগুলি তুমি আরেকবার দেখে নাও। প্রথমেই কম্পিউটারটি বন্ধ করে সাবধানে মাউসটি কম্পিউটারের পোর্টের সাথে ঠিকভাবে কানেক্ট করা আছে কিনা সে বিষয়টি চেক করতে হবে। একটি পোর্টে কাজ না করলে অন্য আরেকটি পোর্টে কানেকশন লাগিয়ে চেক করে দেখতে হবে। এতেও কাজ না হলে অন্য একটি ভালো মাউস পোর্টে লাগিয়ে দেখতে হবে পোর্টটি ঠিক আছে কিনা। বায়োসে মাউস ডিসেবল থাকলে তা এনেবল করতে হবে। এরপরেও কাজ না করলে নতুন মাউস লাগিয়ে ব্যবহার করতে হবে। তাহলে ভিডিওটি পজ করে মাউস কাজ না করার সমাধানগুলি তুমি একসাথে একবার দেখে নাও। প্রথমেই মনিটরে পাওয়ার চালু আছে কিনা তা দেখতে হবে।
এছাড়া সব কেবল ঠিকমতো লাগানো আছে কিনা তা খেয়াল রাখতে হবে। এবার মনিটরে কোনো পাওয়ার না থাকার সমাধানগুলি তুমি খাতায় নোট করে নাও। মনিটর ও সিপিইউ এর মাঝে ভিডিও কেবল ঠিকমতো লাগানো আছে কিনা তা চেক করতে হবে। কেবল লুজ থাকলে তা খুলে ভালোভাবে সংযোগ দিতে হবে। মনিটরের ব্রাইটনেস ও কন্ট্রাস্ট ঠিক করে দেখতে হবে। তাহলে ভিডিওটি পজ করে মনিটরের পাওয়ার চালু করার পরেও পর্দায় কোনো ছবি না আসার সমাধানগুলি তুমি আরেকবার দেখে নাও। প্রিন্টারের পাওয়ার কেবল ঠিকমতো কানেক্টেড আছে কিনা তা চেক করতে হবে। প্রিন্টার ঠিকমতো চালু হচ্ছে কিনা তাও চেক করতে হবে। কম্পিউটার ও প্রিন্টারের ডেটা কেবলের কানেকশন চেক করে দেখতে হবে। প্রিন্টারের ভিতরে কিছু আটকে গেলে তা ঠিক করতে হবে। প্রিন্টারের কার্ট্রিজের কালি ও অবস্থান চেক করে ঠিক করতে হবে। প্রিন্টারে লাল বা হলুদ বাতি ব্লিঙ্ক করতে থাকলে প্রিন্টার রিসেট করতে হবে। এতেও সমাধান না হলে প্রিন্টারের ড্রাইভার পুনরায় ইনস্টল করতে হবে। প্রয়োজনে অভিজ্ঞ হার্ডওয়্যার বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। এবার প্রিন্টারে প্রিন্ট না হওয়ার সমাধানগুলি তুমি একসাথে একবার দেখে নাও। তাহলে আজকের পর্বে তুমি আইসিটি যন্ত্র রিলেটেড বেশ কিছু সমস্যা, তাদের কারণ ও সমাধান সম্পর্কে জানলে। আগামী পর্বে আমরা নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেখানে তুমি ডিজিটাল কন্টেন্ট ও ই বুকের সাথে পরিচিত হবে। সেই পর্যন্ত ভালো থেকো।